দর্শক সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, এই সময় আমরা হাজির হয়েছি হ্যাপেনিং পয়েন্ট নিয়ে, নতুন বিষয় এবং একজন নতুন অতিথি যুক্ত হয়। দর্শক, আমাদের আজকের বিষয় জুলাই ঘোষণাপত্র। আজকের এই দিন গত বছর ছিল নতুন উদ্দীপনার এবং নতুনভাবে বাংলাদেশের বুকে আমাদের জনগণরা দম নেয়ার একটি বিষয়। ঠিক তার আগের দিনই 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আপামর জনতা রাস্তায় নেমে পড়ে, শুকরিয়া জ্ঞাপন করে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন বাংলাদেশ তারা দেখবে, সে আশা বুকে নিয়ে ঠিক একটি বছর আমরা পার করে ফেলি। সেই এক বছর পর জাতির প্রত্যাশা জুলাই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্র অবশেষে 5ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে ঘোষণাপত্র পাঠ করেছেন। সেই ঘোষণাপত্র আসলে মানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছে, রাজনৈতিক দলগুলো কি বলছে এবং সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচক ডক্টর রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। রাকিব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এক কাপ চা হাতে আপনার সাথে কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্সের চেয়ার করে আমরা শুরু করতে পারি জুলাই ঘোষণাপত্রের বিষয় নিয়ে। আসলে কেমন বলবেন? আমি বিস্তারিত বলবো না, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে বহুল প্রতীক্ষিত একটি ঘোষণাপত্র অবশেষে পাঠ, রাজনৈতিকভাবে ব্যক্তি পর্যায় থেকে, এবং আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষক, কেমনভাবে দেখছেন এই ঘোষণাপত্রটি? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, গতকাল ছিল 5ই আগস্ট। 5ই আগস্ট আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক স্মরণীয় দিন। গত বছরের 5ই আগস্ট আমরা বর্বর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করতে পেরেছি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গ নিয়ে এবং তার গুন্ডাবান্ডা নিয়ে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু সে না, দেখুন মানে এরকম একটা বড় পতন, সেটা বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে একটা বিরল, যেখানে একজন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে হয়েছিল। তো সেই এমন একটি ঐতিহাসিক দিনে গতকাল যে ঘোষণাপত্র নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন থেকে উত্তেজনা চলছিল, সেই ঘোষণাপত্র পাঠ করলেন সেই বৃষ্টি স্নাতক পরিবেশে, যেখানে বিদেশি কূটনীতিকরাও ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তার চেয়ে বড় হতাশার বিষয় শুরুতে সেটা হচ্ছে কি, মানে যারা এই আন্দোলন পরবর্তী সময়ে যাদের রাজনীতির জন্ম, যে এনসিপি, তারা কালকে তাদের একটা বড় বিগ সেলিব্রেশন, পুরো বাংলাদেশের আপামর বাংলাদেশিদের জন্য একটি বিগ সেলিব্রেশন ডে ছিল, কিন্তু তাদের জন্য একটা বিগ সেলিব্রেশন ডে। কিন্তু সেই দিনে তারা দেখবেন তারা একটি বিতর্কিত কাণ্ড। গতকাল কিন্তু বাংলাদেশের পুরো দিনটি কিন্তু একটি বিশাল ঘটনা বলছিল। আপনি দেখেন গতকাল সকাল থেকেই নানা ধরনের উত্তেজনা সোশ্যাল মিডিয়া কিংবা মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছিল, যে তাদের 4 থেকে 5 জন নেতা তারা কক্সবাজার একটি হোটেলে তারা গোপন বৈঠক, তারা বলছে সেটা বিনোদনের জন্য। তো এমন একটি দিন কিন্তু কেন তারা বেছে নিতে হলো? আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমি ঘোষণাপত্র যদি থাকতে চাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই। এখন ঘোষণাপত্রের ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে এখানে 28টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এখানে অনেক কিছুই উল্লেখ করা হয়েছে। ঘোষণাপত্র তো আসলে একটা রিকগনিশন। এখন আপনি ঘোষণাপত্র বলেন কিংবা সনদ বলেন, কিন্তু আমি আসলে দিন শেষে যে জিনিসটা দেখি, আমার কাছে মূল জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এখানে আপনি দেখুন, এখানে আমাদের গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শক্তির মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাই না? এখন আপনি যদি দেখুন, কিন্তু তারা এটাকে অন্যভাবে এটাকে পোর্ট্রে করতেছে। আপনি দেখেন তারা বলতেছে যে সেখানে এটাকে তাদের বাঁচার জন্য তাদের মূল বন্দোবস্তের দলিল, মানে তাদের জীবন প্রাণ নাশ থেকে তাদেরকে বাঁচার জন্য এটা, কিন্তু আলটিমেটলি আমার কাছে এটা একদমই মনে হয় না। আপনি যদি দেখুন, যদি ধরুন আজ থেকে 15-20 বছর কিংবা 30 বছর পরেও হাসিনা আওয়ামী লীগের প্রেতাত্মা বা তাদের প্যাট্রোনাইজে কোনো একটি রাজনৈতিক শক্তি ক্ষমতা আসলো, তখন কি এটার কোনো ভিত্তি থাকবে, কোনো আইনি ভিত্তি থাকবে? কোনো দিনই থাকবে না। ইভেন শুধু তাই না, যদি ধরেন বাংলাদেশের, আমি অত দূরেও যদি না যাই, ধরুন আগামীতে বাংলাদেশের এনসিপি কিংবা বিএনপি যেই রাজনৈতিক দলে ক্ষমতা আসুক কিংবা জোট সরকার হোক, যাই হোক না কেন, 2 থেকে 3 বছর পরে যদি ফেলার হয় এবং যদি ধরেন কোনো একটা মিলিটারি শাসন আসে, তাহলেও তো বাংলাদেশের সংবিধানের কোনো ভিত্তি থাকে না। আচ্ছা, তো সুতরাং মানে এটাকে মানে এত আইনিগতভাবে এত ভিত্তি দেওয়ার কিছুই নেই। কারণ আপনাকে আরেকটু রিসেন্ট ফার্স্টের একটা এক্সাম্পল আপনাকে দেই। ধরুন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দ্বারা কিন্তু গত 10 বছরেই আপনি জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার কিন্তু নিষিদ্ধ ছিল মিডিয়াতে, কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটি মিডিয়া ওনার বক্তব্য সবার আগে প্রচার করে। তো সুতরাং সেটি কিন্তু আপনার আদালত অবমান, আপনি যদি হিসাব করতে পারেন কিন্তু আদালত অবমান হয়, আদালতও কিন্তু তাদের কাছে কোনো জবাব দিয়ে চায়নি। সুতরাং মোদ্দা কথা হচ্ছে কি, আপনি আইন আসলে ধরেন মানে যে শাসন ক্ষমতা থাকে সেই শাসন ক্ষমতার উপর ভিত্তি করে আইনটা আসলে চলে এবং ক্ষমতাটা আসলে সেভাবে তৈরি হয়। আপনি যদি দেখুন পৃথিবীতে প্রত্যেকটি দেশে, যে কোনো দেশেই যদি কোনো কারণে যদি ইলেকশন ম্যানিপুলেট হয় এবং ইলিগালি ইলেকশন, আইনের কথা বলেন না, আমি আপনাকে বলি, ইলিগালি ইলেকশনে যদি হয়, কোনো দেশের সুপ্রিম কোর্ট কিংবা আদালত কি সেটাকে অবৈধ বলে কোনোদিন ঘোষণা করে? নজির এটা কোনোদিন করে না। সুতরাং আমাদেরকে সেই মেইন স্ট্রিম মূল জিনিসটাতে ফোকাস থাকতে হবে। আর ঘোষণাপত্র হয়েছে, এখানে আসলে দেখুন, এখানে অন্যান্য ছোটোখাটো যে রাজনৈতিক দলগুলো তারা বলতেছে যে তারা
তাদের সাথে কোনো কোরিলেশন করা হয়নি, তাদের মতামত চাওয়া হয়নি। আবার অনেকে বলতেছে জনগণের প্রতীক্ষার প্রতিফলন হয়নি, আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এখানে আসলে চাওয়া পাওয়া অনেক কিছু থাকবে, কিন্তু দিন শেষে আমার কাছে এটা মানে খুব বেশি, হ্যাঁ এটা স্বীকৃতি থাকা দরকার, আমাদের একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু অনেকে আবার এটাকে দিয়ে, বিশেষ করে জামাত, এটাকে দিয়ে আসলে ৭১কে মুছে ফেলার বা ৭১কে ঢেকে দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে, যেটাও আমাদের জাতির জন্য খুবই ডেঞ্জারাস একটা বিষয়। এবং আমরা আসলে এটাকে বাদ দিয়ে আমাদের এখন মূল ফোকাস থাকা উচিত ১ বছর পরবর্তী সময়ে আমাদের এই সরকার কতটুকু কাজ করলো, তাদের সাফল্য ব্যর্থতার হিসাবটা আমাদের দেখা উচিত। একই সাথে আমাদের যে ঐক্যমত কমিশনগুলো হয়েছে এবং ঐক্যমত কমিশনের আপডেট কি, সংস্কার কি, বিচার কি, এবং সর্বশেষে আমাদের আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হাঁটার জন্য আমাদের নির্বাচনের দিকে হাঁটতে হবে। আপনি আইনের কথা বললেন, সেই ক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই, এই যে ঘোষণাপত্রটি পরবর্তী সরকারের সাংবিধানিক কাঠামোতে যদি অন্তর্ভুক্ত করা হয়, সেটি কি আসলে আইনের শাসনের পক্ষে নাকি একটু বিতর্কিত কোনো বিষয়ে হতে পারে? এখন এটা আসলে যারা লিগ্যাল জিনিসগুলো যারা ডিল করে বেশি বা সংবিধান বিষয়কে, তারা ভালো বলতে পারবে, আমার চেয়ে আরও ভালো বলতে পারবে। আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে, দেখুন আসলে আমি তো আপনাকে আগে বললাম যে এখানে আসলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে এক্সিস্টিং ব্যবস্থা, যারা রাজনীতির শক্তি কিংবা আমাদের মূল স্টেক হোল্ডাররা সবাই হচ্ছে একটা একই পক্ষে শক্তি। এখন চাওয়া পাওয়ার কারণে, রাজনৈতিক হিসাব নিকাশের কারণে অনেকের প্রতিদ্বন্দ্বিতা করতেছে, প্রতিযোগিতা করতেছে। কিন্তু দিন শেষে আসলে দেখুন, মানে আমি যদি ধরেন কালকে যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি কিন্তু এদের জন্য হ্যাম্পার করবে না, এদের জন্য বিপজ্জনক না। এনসিপি আসলে এদের জন্য বিপজ্জনক না। সুতরাং আমাদের আসলে মূল স্টেকটা থাকা উচিত যে সেটা হচ্ছে কোনোভাবে যেন আমাদের মানে এই বিদ্যমান যে কাঠামো, যে শক্তিগুলো, সেগুলোর ফাঁকফোকর দিয়ে যেন কোনো ফেসিবাদ বা ফেসিবাদের দোষরা যাতে এখানে ঢুকতে না পারে। কারণ ফেসিবাদের দোষরা যদি ঢুকতে পারে, তখন আমি আপনাকে কিন্তু সেফ না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আসলে এই জায়গাটায় আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, কিন্তু আমরা বারবারই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সেটা মিস করে যাচ্ছে। এখানে আরেকটি বিষয়, আসলে অনেকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের সাথে একটি মিলিয়ে ফেলা, অনেকে বলছে যেটি শুধুমাত্র ঘোষণাপত্র, সনদের জন্য আমরা অপেক্ষা করি। আসলে এই বিষয়টা আপনি যদি বলতেন আসলে। আচ্ছা, জুলাই ঘোষণাপত্র তো গতকাল যেটা ঘোষণা হয়েছে, যে এখানে আসলে রিকগনিশন ব্যাপার। আর জুলাই সনদ হচ্ছে কি আপনার মানে গত ১ বছরে এইটাকে আসলে কীভাবে দেখা হচ্ছে, এর আন্ডারে আপনার এই যে বিচার সংস্কার, যে মানে সকলের মধ্যে যে কমিটমেন্টটা লিখিত পরবর্তী রাষ্ট্র লিখিত থাকা। আর একটা বিষয় হচ্ছে দেখুন, আপনার এই সরকারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে সাংবিধানিক কোনো আপনার স্বীকৃতি নাই। আপনার পরবর্তী গভর্নমেন্ট কিন্তু পার্লামেন্টের মাধ্যমে সেটাকে স্বীকৃতি দিতে হবে, তাই না? তো এখন সেটারও একটা লিখিত একটা মানে বন্দোবস্ত বলা যেতে পারে। তো সেটাকে আসলে হয়তো তারা মানে সনদ বলতেছে, তো এটা আসলে ওই একই তো কথা হলো। দিন শেষে আমার কথা হচ্ছে, ধরুন আপনার আমাদের ডেমোক্রেটিক ওয়েতে হাঁটার পরে তারপর হচ্ছে কি আমাদের এই যে ঐক্যবদ্ধ যে শক্তিগুলো, ধরুন আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে ধরুন আমরা রাষ্ট্রের কিছু মৌলিক বিষয় আমাদের সবসময় এক থাকা উচিত। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, ধরুন আপনার সাথে আমার প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু আমি যেন আপনি কখনো শত্রুতে পরিণত না হয়। কিন্তু আমাদের এখনকার যে মানে প্রত্যেকটা দলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তারা ধরুন মানে কেউ ক্ষমতা লোভীর কারণে অনেকে এখন ভার্চুয়াল সরকারি পরিচালনা করতেছে। তো সেই ভার্চুয়াল সরকার পরিচালনা করতে গিয়ে তারা মনে করতেছে যে আমি যতদিন থাকতে পারি ততদিন আমার জন্য লাভ, আমি একটা অসাংবিধানিক প্রক্রিয়া, অগণতান্ত্রিক প্রক্রিয়া আমরা থেকে যাব। তো এটা আসলে আমাদের দিন শেষে আমাদের মূল ডেমোক্রেসির জন্য বড় ধরনের, এক্ষেত্রে অন্যদিকে অনেক আবার অস্তিত্ব সংকটের সমন্বয়ে ভুগছে, যে অস্তিত্ব হারিয়ে যাবে তাদের। হ্যাঁ, এটা আসলে করতেছে আসলে তারা। দেখুন এখানে আসলে মানে গত 1 বছরে তাদের যে পারফরমেন্স যদি আমি বলি, সেটা আসলে আশানুরূপ না হয়, এবং তারা সেই দিন শেষে আবার লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, মানে নানা ধরনের অপকর্মের সাথে যারা জড়িত পড়েছে, লিপ্ত হয়ে পড়েছে, এবং তারা মনে করতেছে যে আরেকটি সরকার আসলে তাদের জন্য সেটা সেফ হবে না। আমি আপনার কাছে ফিরে আসছি বিরতির পর। দর্শক, কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট দেখছেন, একটি বিরতির সময় হলো, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা চলে যাচ্ছি আলোচনায়। জনাব রাকিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে জুলাই আন্দোলন তরুণদের বড় একটা ভূমিকা ছিল, এবং আমরা দেখতেও পেয়েছি তরুণরা যুক্ত হয়েছে আসলে বিভিন্ন পর্যায়ে, এবং তাদের যুক্ত করা হয়েছে। আসলে এই যে জুলাই যে ঘোষণাপত্র, তরুণদের আকাঙ্ক্ষা পূরণের কথা বলা হয়েছে, আসলে বাস্তবে তারা কিভাবে যুক্ত হবে নতুন রাষ্ট্র কাঠামোতে, নাকি এই তরুণরা হারিয়ে যাবে, আবার একই ধারায় চলবে, কি বলবেন? দেখুন আসলে তরুণরা তো এখানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে আন্দোলনটি হয়েছিল, পরবর্তী সময় আপনি দেখেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক কমিটি, তারপর জাতীয় নাগরিক পার্টি, এবং এছাড়া আরও অনেকগুলো ইনকিলাব মঞ্চ, আরও অনেক কিছু তৈরি হয়েছে। কিন্তু এখন দেখুন যে যেহেতু তারা একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গঠন করেছে, তারা এখন নিবন্ধন পায়নি। তো নিবন্ধন পাওয়ার পরবর্তী সময়ে তারা ইলেকশন প্রসেসে যদি হাঁটে,
তো সেখানে যদি তখন তো আপনার ট্রেডিশনাল রাজনীতির মধ্যে ঢুকে যাবে জিনিসটা। এখন তাদেরকে হয় জিতে আসতে হবে, আপার হাউস লোয়ার হাউস দুইটা হিসেবে আছে, যদি দুইটাই কার্যকর হয়। আর এর বাইরে তো তখন তো ধরেন এটা তো আসলে কম্পিটিটরি প্রসেসে চলে গেল। আর তবে আমি যেটা মনে করি, ধরুন আমাদের আসলে বাংলাদেশের যে নেতৃত্ব তৈরির যে সিস্টেমটা, সেটাকে আসলে পলিটিক্যাল পার্টিগুলা সেই পুরনো ধাঁচের ট্রেডিশনাল ধরেন ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, মানে এই একটা কাঠামো তারা মনে করে। কিন্তু আমি আসলে মনে করি যে ধরেন এই সিস্টেমটা আসলে তাদের পেটোয়া বাহিনী, তাদের আসলে আধিপত্য বিস্তারের জন্য তারা এটা করে। কিন্তু মূল প্রসেস যেটা হওয়া উচিত আমাদের আসলে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আমাদের মডার্ন সিভিলাইজেশন কান্ট্রিগুলো যেভাবে ডেমোক্রেটিক প্র্যাকটিস করে, সেখানে আসলে তরুণদেরকে আসলে মানে কনস্ট্রাকটিভ ওয়েতে আসলে তাদেরকে ঢুকানো যেতে পারে। আমি একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন আমাদের যে একটা সরকার গঠনের পরে যে প্রত্যেকটি কমিটির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছে বা একটা যে প্যানেল রয়েছে, এই প্রত্যেকটি প্যানেলে যদি আপনি ধরেন একজন একাডেমিশিয়ান, একজন থিঙ্ক ট্যাঙ্কার, একজন পলিসি মেকার এবং একজন স্টুডেন্টদেরকে যদি আপনি এখানে ইন্টার্নশিপ প্রসেস যদি আপনি ঢুকান, তাহলে তাদের ধরেন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রটা কীভাবে ফাংশনিং করে এবং রাষ্ট্রে কন্ট্রিবিউট করা তাদের একটা জায়গা তৈরি হয়। একই সাথে এখানে আপনার ধরেন আমাদের 58টা মন্ত্রণালয় আছে, আমি যদি ধরেন একসাথে ধরেন 20টা করে যদি আপনি হয়, তাহলে আপনি দেখেন এটা কিন্তু 3 মাস 6 মাস পিরিয়ডে যদি আপনি দেখেন প্রতি 6 মাস আপনি 20 জন করে মানে ইয়াং পার্টিসিপেট আপনি তৈরি হয়ে আসছে। মানে এটা আসলে পলিটিক্যাল পার্টিগুলো কেন প্র্যাকটিস করেন আমি জানি না, কিন্তু ধরেন মানে এখনকার বাস্তবতায় যদি পলিটিক্যাল পার্টিগুলো স্মার্ট ওয়েতে ডিল করতে চায়, কারণ না হলে আগামী দিনে কিন্তু এই বারবার অস্থিরতা তৈরি হবে। আর প্রত্যেকটি জিনিসের হিসাব যদি আপনি অভ্যুত্থানের মাধ্যমে তৈরি করতে চান, তাহলে আমরা কয়বার রক্ত দিব, কয়বার প্রাণ দিব। আর জিনিসটা হচ্ছে ধরুন দিন শেষে আমাদের কিন্তু আসলে পিছিয়ে দেয় একদম, তাই না? তো এখন সে জায়গা থেকে ধরুন আমাদের এই মানে প্রসেসগুলোতে আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর অ্যাডাপ্ট হওয়া উচিত। কিন্তু মানে গত এক বছর আমি সেটার আসলে দৃশ্যমান কোনো বাস্তবায়ন আমি দেখিনি। এবং নতুনত্বকে আপনার যে কথাটা আসলো, নতুনত্বকে গ্রহণ করে নতুনভাবে চিন্তা করা উচিত নতুন বাংলাদেশের জন্য। এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বারবার আসলে নির্বাচন। নির্বাচনে আমরা অনেক ধরনের কথাবার্তা শুনেছি, অনেক জায়গায় অনেক তথ্য উপাত্ত পেয়েছি। জুলাই ঘোষণাপত্রের পর প্রধান উপদেষ্টার ভাষণে যে এই নির্বাচনের কথা বলা হয়েছে, আপনি কিভাবে দেখছেন এবং নির্বাচনকে আসলে সামনের বছর ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা আপনার মতামত জানতে চাচ্ছি। আসলে দেখুন, এটাকে আসলে আমি যে হিসেবে বলি, ধরুন নির্বাচনের ঘোষণাটা আসলে আমি এটাকে বলি ধরেন এঙ্গেজমেন্ট। ধরেন আপনার এঙ্গেজমেন্ট হওয়া মানে কিন্তু আপনার বিয়ে কনফার্ম না, বিয়ে কিন্তু আপনার মানে বিয়ের আসর পর্যন্ত ভেঙে যেতে পারে। তো সুতরাং নির্বাচনটা যেদিন হবে সেদিন আমি বিশ্বাস করবো যে নির্বাচন আসলে হচ্ছে। কিন্তু সোফার আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, ধরুন ডক্টর ইউনূস জনাব তারেক রহমানের সাথে লন্ডনে 13 জুন যে কমিটমেন্টটা দিয়েছেন, যে সেটা উনি হয়তো বাস্তবায়ন করার চেষ্টা করবে। কিন্তু আপনি দেখুন আমাদের গত এক বছরও আমাদের এই যে ঐক্যগুলো যে নষ্ট করলো, আমাদের যে বাগবটোয়ার যে সিস্টেমটা, সেটাতে প্রসেসে যারা ঢুকলো এবং সেখানে ধরুন আমাদের কিছু দেশি শক্তি রয়েছে, কিছু বিদেশি শক্তি রয়েছে এবং প্রত্যেকের কিন্তু এখানে অনেক স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থ হাসিল করার জন্য অনেকে নির্বাচন বানচাল করার মুহূর্তে চেষ্টা করবে। এবং একই সাথে দেখুন আমাদের অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো, আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই, যে এনসিপি, ধরুন এনসিপি আপনার শহীদ মিনার যে প্রোগ্রামটা করলো 3 তারিখে, এবং সেখানে আপনি দেখুন তারা 6টা সংস্কার কমিশনের রিপোর্ট কিন্তু দেওয়া শেষ, 800টার মধ্যে 700 কটা জানি মেনে না হলো, এটা হয়তো রিপোর্ট আকারে আসবে সামনে। তো সেখান থেকে তারা পরবর্তী সময় তারা আবার বলতেছে যে তাদের 24টা তারা ঘোষণা দিল, সেই 24টা ঘোষণার মধ্যে কিন্তু আবার বলতেছে যে তারা আবার সেকেন্ড রিপাবলিক চায়, নতুন সংবিধান চায়, আবার গণপরিষদ নির্বাচন চায়। আপনি যদি নতুন সংবিধান চান, তাহলে আপনি সংবিধান সংস্কার কেন আপনি পার্টিসিপেট করলেন, আমার প্রশ্ন সেটা। আবার আপনি দেখুন, আপনি যদি আবার জামাত বলতেছে যে তারা লোয়ার হাউসও তারা পিআর চায়, ইসলামিক আন্দোলনও চাচ্ছে, তো আপনি যদি লোয়ার হাউসে পিআর চান, তাহলে আপনি কেন বিভিন্ন আসন জায়গায় আপনার প্রার্থী ঘোষণা করতেছেন? তো এই জিনিসগুলো তো আপনার সাথে সাংঘর্ষিক এবং দ্বিচারিতার বিষয়। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ধরুন বিশেষ করে এই পলিটিক্যাল পার্টিগুলা যাদের আসলে ক্ষমতা যাওয়ার কোনো ন্যূনতম কোনো সম্ভাবনা নেই, তারা মনে করতেছে যে তারা যদি কোনো ধরনের মানে কেওয়া আছে লাগিয়ে যদি আরো একটু ক্ষমতাটা এক্সটেন্ড করতে পারে এবং সেখানে যদি তাদের ফায়দা লুট করতে পারে, তো তারা এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা ইলেকশনের আগ দিন পর্যন্ত তারা করবে, এটা আমার মনে হয়। এবং সুতরাং জানতে চাই আসলে কি ধরনের ফায়দা তারা, কেন ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত ফায়দাটা কি হতে পারে? আসলে ব্যক্তিগত ফায়দাটা দেখুন, এখন আপনার মানে এখন তো কোনো দলীয় কোনো সরকার নেই, তো এখন সেই জায়গাটা থেকে যদি আপনি সব জায়গায় যদি একটু চোখ বুলান, তাহলে আপনি দেখবেন যে একটা ভার্চুয়াল জামাত সরকার রয়েছে বা ভার্চুয়াল একটা এনসিপি সরকার রয়েছে। তো আপনার ইলেকট্রাল প্রসেস যদি তারা যদি ক্ষমতা না আসতে পারে, তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু যে ধরুন এখানে আমাদের একটা বিরাজনীতিকরণের একটা শক্তি কাজ করতেছে, সবসময় সেটা করে, এখন আর একটা প্রমিনেন্ট ওইতে কাজ করতেছে। এবং তারা যদি মনে করতেছে যে বাংলাদেশকে বিরাজনীতি পথে হারানো যায়, তাহলে তাদের কিছু ব্যক্তিগত সুবিধা হবে, রাষ্ট্রের কি হবে না হবে, তাদের কাছে ব্যক্তিগত কিছু খায়েশ তাদের মিটাতে পারবে। ধরুন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন কিছু ব্যক্তি আছে যাদের জীবনে কোনোদিন ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, কিন্তু তারা ধরুন এখানে আসে উপদেষ্টা হয়ে যাচ্ছে, এখানে আসে আরো অনেক বড় বড় পজিশন হোল্ড করতেছে। এখন আজকে যেটা সেমিনার হচ্ছে, কনফারেন্স হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, এখানে চিফ গেস্ট থাকতেছে, আপনাদের টকশোতে এসে বড় বড় লেকচার দিতেছে, দুদিন পরে আপনারাই টকশোতে ডাকবেন না দেখে। তো এখন তারা তো সেই সুযোগ হাতছাড়া করতে চাবে না, এবং এটা যতদিন ফায়দা লুট করতে পারে তারা সেটা করবে। এবং আমার কাছে মনে হচ্ছে তারা শেষ পর্যন্ত এটা চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু আমি মনে করি যে ইলেকশন
ফেব্রুয়ারিতে ইলেকশন ডিসেম্বর মধ্যে হওয়া উচিত। ওকে, এখানে আরেকটি বিষয় আসছে, সেটা হচ্ছে ঘোষণাপত্রে বা বলা হচ্ছে যে যারা আহত নিহত হয়েছেন তাদের বিষয়টি উল্লেখিত হয়েছে, কিন্তু আসলে তাদের কিভাবে পুনর্বাসন করা হবে, কিভাবে বেতন বা কোনো কি ভাতা দেওয়া হবে কিনা, এই বিষয়গুলো একদম স্পষ্ট করে লেখা নেই। এই বিষয়টি আপনি আসলে কি দেখবেন, এগুলোকে আসলে কিভাবে থাকা উচিত ছিল যদি একটু জানতে চাই আপনার কাছে সংক্ষেপে, যে আরো কি স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল। সেটা হচ্ছে কি ধরুন গত এক বছরে সরকারের অন্যতম একটি বড় ব্যর্থতা হচ্ছে কি ধরুন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু রিপোর্ট আকারে প্রকাশ করেছে এতজন মারা গেছে। আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো অফিসিয়ালি আমরা কিন্তু জানি না। ইভেন কিছুদিন আগে আপনার এখনো ঢাকা মেডিকেলের মর্গে 6টি লাশ পড়ে রয়েছে, 6টি লাশের এখনো কোনো হদিস নাই। এটা সরকারের একটা পুরো একটা ব্যর্থতা। এবং আমার কাছে মনে হয় যে ধরুন সরকার যারা এখন আহত অনেক চিকিৎসা পাচ্ছে না, তো এখন এদের তো দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত, এবং যারা নিহত পরিবার তাদেরকেও অন্তত মিনিমাম কিছু তাদেরকে কম্পেনসেট হিসেবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এবং এটা আসলে এটা আসলে রাষ্ট্রের প্রয়োজনে দেওয়া উচিত, আমাদের প্রয়োজনে দেওয়া উচিত। কারণ তারা যদি তাদেরকে এই জীবনটা বিলিয়ে না দিত তাহলে আমি আপনি আজকে এখানে বসে আলাপ করতে পারতাম না। একদম। সুতরাং ধরুন এটা আমি কোনো সাংগঠনিক কাঠামোর মধ্যে বলতেছি না, কিন্তু এটা ধরুন আপনার নর্মাল কমন সেন্স কিংবা আপনার নৈতিক দায়িত্ব অবস্থা থেকে বিবেকের তারণ আপনার এটা করা উচিত। বা বলা হতে পারে এতদিন এটা নিয়ে কথা বলার দরকার ছিল না, এতদিন তারা হয়তো বা পুনর্বাসিত হয়ে যেত, তারা চিকিৎসা পেয়ে যেত। এখনো যদি আপনার এখনো যদি ধরেন তাদের পক্ষ থেকে যদি তাদের এখন বলা হচ্ছে, এখন শহীদ পরিবার যে শহীদ পরিবারটি তার সদস্যকে হারিয়েছে তাদের তো এটা আপনি কখন ক্ষতিপূরণ দিতে পারবেন না। এখন তারা যদি আসে তাদের স্বীকৃতি চেতে হয়, তাদের জন্য জিনিসটা অনেক বিব্রতকর অবস্থা। এখন আপনি যদি তাদেরকে আবার বিব্রতকর অবস্থায় ফেলে দেন, তো ধরেন এটা আসলে আমাদের জন্য একটা অপমানজনক ব্যাপার আর কি, এটা আমি মনে করি। এবং এটা ধরেন রাষ্ট্র এটা গত এক বছরে সরকার করতে পারেন, এবং সরকারের ব্যর্থতার পাল্লা যদি আপনি হিসাব করেন তাহলে তো আপনি দিস্তে দিস্তে কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে সর্বপ্রথম ব্যর্থতা এটাই ছিল। আচ্ছা, আরেকটি বিষয় আমি যদি জানতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, আমরা অনেকগুলো ব্যাংক লুটের ঘটনাও জানি, এবং রাষ্ট্রীয় অনেক কাঠামো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে আসলে টাকা পাচারেরও অনেক তথ্য আমরা জানতে পেরেছি। এই ঘোষণাপত্রে আসলে নির্ভরযোগ্য কোনো প্রতিবেদন উল্লেখিত হয়নি ঘোষণাপত্রে। আসলে কি আপনি চাচ্ছিলেন কিনা যে আসলে হওয়া উচিত ছিল কিনা, এবং পরবর্তী সময়গুলো পুনর্গঠন বা কিভাবে কাজ করা হবে সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট। আচ্ছা, এখন একটা বিষয় আমাদের আগে ক্লিয়ার হওয়া উচিত, সেটা হচ্ছে ধরুন আপনি যদি সবকিছুই যদি আপনি ঘোষণাপত্র দিতে চান তাহলে তো আপনি আসলে সব দিতে পারবেন না। এখানে আসলে সবার সব চাহিদাও মিলবে না। কিন্তু আপনি যে প্রশ্নটি আনলেন সেটি হচ্ছে ধরুন আপনার টাকা পাচারের বিষয়টি ফিরিয়ে আনার জন্য, সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে। তারা কিন্তু ইউকের সাথে, তারা কিন্তু লন্ডনে গিয়ে সেটার সাথে আলাপ করেছে, কিন্তু সেটা অনেক একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এটা কতটুকু আনা সম্ভব সেটাও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের আরেকটা জিনিস আমি সবসময় বলি, ধরুন হচ্ছে কি আপনি যদি হত্যাকাণ্ডের বিচার করতে চান তাহলে কিন্তু আপনার অনেক ধরনের প্রুফ দরকার। কিন্তু ধরুন আপনার দুর্নীতি রিলেটেড যদি আপনি কোনো বিচার কার্যক্রম করছেন সেটা কিন্তু খুব ইজিলি করা যায়, এবং সেটা কিন্তু করার জন্য অনেক এলিমেন্ট কিন্তু সরকার হাতে ছিল, কিন্তু সরকার কিন্তু গত এক বছরে সেটা করেনি। বরং সরকার যেটা করেছে, ধরেন আপনি দুর্নীতির মামলায় আপনাকে আপনাকে আসামি করা যেত, আপনাকে করে দিয়েছে ফাঁসির আসামি, আবার আপনাকে ফাঁসির আসামি করা যেত, আপনাকে করেছে দুর্নীতির মামলায়। এই যে একটা গোজামিল সরকার যেটা করলো, যেটা আসলে ধরুন ফেসিবাদের বিচার করার ক্ষেত্রে এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া দিকে চলে গেল, এবং বিচারটা আরো অনেক দূর অগ্রসর হওয়া যেত, সেটা কিন্তু আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে সেটা পৌঁছানো যায়নি। আসলে আমরা সবাই আশা নিয়ে বাঁচি, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। সেই আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমি সংক্ষেপে আপনার কাছ থেকে শেষ মুহূর্তে জানতে চাচ্ছি, নতুন এই বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ সামনে আপনি কিভাবে দেখতে চান, এবং আপনার কোনো পরিকল্পনা যদি থাকে। যে আমি আসলে বারবারই আপনাদের এই সাথে অনেকবার আসছি, প্রতিবার একই কথা বলি, সেটা হচ্ছে কি ধরুন আমরা আসলে যে বাংলাদেশ দেখতে চাই সেটা হচ্ছে গত 16-17 বছরে হাসিনা যেভাবে দেশটা রেখে গেছে, এবং সেটা থেকে আমরা মুক্তি হয়ে আমরা একটি নতুন লিবারেল ডেমোক্রেটিক প্রসেসে, যেখানে ধরুন কোনো মানুষ গুম হবে না, প্রত্যেকটি মানুষ তার অন্তত মৌলিক অধিকারগুলো এনশিওর করতে পারবে রাষ্ট্র, এবং রাষ্ট্র সেটাকে ডেফিনেটলি সবগুলোই মৌলিক অধিকারের মধ্যে আমি বললাম, আপনি ইন্ডিভিজুয়ালি বললাম না। তো সেক্ষেত্রে ধরুন প্রত্যেকটি জিনিসে রাষ্ট্র যেন দায়িত্ব হয়ে রাষ্ট্র হিসেবে, এবং আমরা যেন নাগরিক হিসেবে রাষ্ট্রে বাঁচতে পারি, অন্তত এই জিনিসটা অন্তত আমি আগামীতে আশা করি। সবকিছু আমার অনেক আশা আছে, সব আশা পুরো হবে না, আমি ধীরে ধীরে অন্তত আমরা যেন ডেমোক্রেটিক ওইতে হাঁটার পরে, কারণ ব্যাপারগুলো হচ্ছে কি ডেমোক্রেটিক একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া এবং এটা চর্চার বিষয়। তো আগামীতে আমি প্রথমে যেটা মনে করি সেটা হচ্ছে কি আমাদের ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশন হিসেবে যেন দাঁড়াতে পারে, এবং আমরা যেন মানুষরা নাগরিক হিসেবে উঠতে পারি, নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে ট্রিট পাই, আমরা যেন একটা সংখ্যা হিসেবে না হই, যে একটা মাইলস্টোন দুর্ঘটনাগুলো এতগুলো সংখ্যা হিসেবে যাতে দেখা না হয়, প্রত্যেকটি নাগরিক যেন তার নাগরিকের মূল্য পায়, সেটা আমি রাষ্ট্রের কাছে আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের জানাবার জন্য। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে এবং এটিএন নিউজ উভয়কে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। দর্শক, আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট, কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স। আমাদের আজকের বিষয় ছিল জুলাই ঘোষণাপত্র। এই ছিল আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।